আজকে আমরা ক্লাস 8 চ্যাপ্টার 1 এর একটা ইম্পর্টেন্ট টপিক এবং ক্লাস 9 এও এর কন্টিনিউয়েশন আছে চ্যাপ্টার 3 তে এমন কিছু নিয়ে আলোচনা করব যেমন কিনা চাপ, ঘাত, তরলে অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ নির্ণয়, তরলের চাপের কিছু বৈশিষ্ট্য আর কিছু দৈনন্দিন জীবনে পাওয়া চাপ, ঘাত, তরলের চাপ সংক্রান্ত বাস্তব সমস্যা। প্রথমে আমরা জেনে নিই ঘাত কাকে বলে। কোনো তলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকেই ঘাত বলে। আমরা বল সম্পর্কে আগেই জেনে আসছি। বলের মধ্যে একটা স্পেশাল টাইপ হচ্ছে ঘাত। ঘাত কোন ধরনের বলকে বলা হয়? যে ধরনের বল কোনো একটা তলের ওপর 90 ডিগ্রিতে লম্বভাবে প্রয়োগ করা হয় তাকে ঘাত বলা হয়। ঘাতকে ইংরেজিতে থ্রাস্ট বলা হয়। যেহেতু ঘাত এক ধরনের বল, তার সিজিএস আর এসআই একক কী হবে? ডাইন আর নিউটন। অবশ্যই এটা একটা ভেক্টর রাশি, স্কেলার রাশি তো হতে পারে না, কারণ এর দিক বা অভিমুখ এবং মান দুই বর্তমান। তার পরবর্তীতে চলে আসি আমরা চাপ। চাপ কথার অর্থ কি আছে? আমি আগেই বলেছিলাম ভৌতবিজ্ঞানে যখন সামথিং বাই সামথিং ফর্মে কোনো ফর্মুলা থাকবে, নিচেরটাকে একক বানিয়ে দাও, সংজ্ঞা শেষ। অর্থাৎ একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলকেই চাপ বলা হয়। একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলকেই চাপ বলা হয়। চাপ স্কেলার রাশি না ভেক্টর রাশি? চাপ একটি স্কেলার রাশি। এর সিজিএস আর এসআই পদ্ধতিতে একক কি আছে? সিজিএস পদ্ধতিতে একক আছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এসআইতে একক আছে নিউটন পার মিটার স্কোয়ার। কোথা থেকে আসলো এইসব? বলের জন্য ডাইন সিজিএস পদ্ধতিতে, ক্ষেত্রফলের জন্য সেন্টিমিটার স্কোয়ার। বলের জন্য এসআই পদ্ধতিতে নিউটন, ক্ষেত্রফলের জন্য মিটার স্কোয়ার। যেহেতু ভাগ অবস্থায় আছে, এককটাও ভাগ অবস্থায় রয়েছে। এদের মাঝে সম্পর্ক কি আছে? নিউটন পার মিটার স্কোয়ার থেকে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারে কনভার্ট করার ফর্মুলা কি? আমি লিখলাম আগে নিউটন পার মিটার স্কোয়ারকে 1 নিউটন 1 মিটার স্কোয়ার। নিউটন থেকে ডাইনে নিয়ে যাওয়ার সম্পর্ক হচ্ছে 1 নিউটন ইকুয়ালস টু 10⁵ ডাইন। মিটার স্কোয়ারকে সেন্টিমিটার স্কোয়ার বানানোর জন্য খালি মিটার থেকে সেন্টিমিটারের জন্য একটা 100, আর মিটার স্কোয়ারকে সেন্টিমিটার স্কোয়ার বানানোর জন্য দুটো 100 দিয়ে গুণ করবো। 100 অর্থাৎ 10,000 দিয়ে ভাগ করলাম। তো 10⁵ মানে 5টা 10, এখানে নিচে আছে 10⁴ মানে 4টা 10। 5টা আর 4টা 10 কাটাকাটি করার পর একটা 10 পড়ে থাকছে, সেই 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার সম্পর্ক হয়ে গেল এটা নিউটন পার মিটার স্কোয়ারের সাথে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারের। এবার আমাদের পড়তে হবে তরলের চাপ সম্পর্কে। এই ফর্মুলাটা আমাদের কাজে লাগে কঠিনের ক্ষেত্রে, তরলের ক্ষেত্রে, দুই ক্ষেত্রেই। কিন্তু তরলের চাপের ক্ষেত্রে একটা এক্সট্রা রাশিমালা আমাদের কাছে আসে, ওটাকে উৎস্থৈতিক চাপের রাশিমালাও বলা হয়ে থাকে। এটা পড়ার আগে আমি একটু জেনে নিই তরলের চাপের বৈশিষ্ট্য কি কি আছে। তরলের চাপের বৈশিষ্ট্য: তরলের ভেতরে অবস্থিত কোনো বিন্দুতে তরল সর্বমুখী চাপ প্রয়োগ করে। যেমন কঠিন বস্তু শুধুমাত্র নিম্নমুখী চাপ প্রয়োগ করে, তরলের ভিতরে অবস্থিত কোনো বিন্দুতে তরল সব দিকে বল প্রয়োগ করে, সব দিকে চাপ প্রয়োগ করে, যেটা তুমি পিকচার থেকে দেখতে পারছো। তরলের চাপ গভীরতা বৃদ্ধিতে বৃদ্ধি পায়। যত গভীরে যাবে তরলের ভিতরে চাপ তত বেশি বাড়তে থাকবে। পিকচার থেকে দেখা যাচ্ছে উপরে ছিদ্র থেকে কম জোরে জল বেরিয়ে আসছে, আর নিচের ছিদ্র থেকে সজোরে জল বেরিয়ে আসছে, অনেক দূর গড়িয়ে পড়ছে সেই জল। আবার একই গভীরতায় সকল বিন্দুতে তরলের চাপ সমান হয়। তুমি যদি একই গভীরতায় বিভিন্ন ধরনের বিন্দু নাও, সেই প্রত্যেকটা বিন্দুতে তরলের চাপ সর্বদা সমান হয়। আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তরলের চাপ ঘনত্বের বৃদ্ধিতে বৃদ্ধি পায়। একটা তরল তার ঘনত্ব যদি তুমি বৃদ্ধি করতে পারো তাহলে তার চাপও বৃদ্ধি পাবে। যেমন কিনা খালি জল আর লবণ জলের মধ্যে, লবণ জলের ভিতরে ঘনত্ব বেশি থাকার জন্যে ওর মধ্যে চাপও বেশি থাকবে, ওর দ্বারা ক্রিয়াশীল চাপও বেশি হবে। আচ্ছা, অভিকর্ষজ ত্বরণ বৃদ্ধিতেও চাপ বৃদ্ধি পায়। নিশ্চয়ই তোমরা জানো অভিকর্ষজ ত্বরণ কাকে বলে। কোনো একটা বস্তুকে অভিকর্ষ বলের দরুন পড়তে দিলে অভিকর্ষ তার মধ্যে যে ত্বরণ সৃষ্টি করে, অর্থাৎ প্রতি মুহূর্তে যে বেগের পরিবর্তন ঘটায়, তাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণের বৃদ্ধিতে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ বৃদ্ধি পায়। তরলের চাপের সংজ্ঞা কী আছে জানতে হবে। কোনো পাত্রে একটি স্থির তরল রাখলে, তরলের চাপ পড়ার সময় মনে রাখতে হবে আমাদের তরল যেন স্থির টাইপের হয়। স্থির তরল রাখলে পাত্রের দেওয়ালের একক ক্ষেত্রফলে তুমি ক্ষেত্রফলটা একক উঠায় নাও পাত্রের দেওয়ালের। তরল দ্বারা প্রযুক্ত ঘাতকেই চাপ বলে। এখানে আমি ঘাত কেন বলছি? কারণ পাত্রের দেওয়ালের ওপর তরল লম্বভাবে 90 ডিগ্রিতে বল প্রয়োগ করবে, তাই বল বলার থেকে ঘাত বলাটা বেটার হবে। তরলের মুক্ত পৃষ্ঠে সর্বদাই অনুভূমিক থাকে। মুক্ত পৃষ্ঠ অর্থাৎ তরলের সবার উপরে পৃষ্ঠ যেটা হয় সেটা সর্বদাই অনুভূমিক থাকে। তুমি দেখতে পারছো এই অবস্থায় পৃথিবীর সাথে সমান্তরাল, বোতলটাকে একটু ঘুরিয়ে দিলেও তরলের মুক্ত পৃষ্ঠটা পৃথিবীর সাথে সমান্তরালই থাকছে, এর কখনো পরিবর্তন সম্ভব না। এই হয়ে গেল তরলের চাপের কিছু বৈশিষ্ট্য।
এবার আমাকে জানতে হবে উৎস্থৈতিক চাপের রাশিমালা বা তরলে অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের রাশিমালা আমি কি করে নির্ণয় করতে পারি। ফর্মুলা কি দিয়েছে, চাপ সমান সমান গভীরতা গুণ ঘনত্ব গুণ জি, এইচ রো জি। কিন্তু এটা আসলো কোথা থেকে, তার রাশিমালা এখন আমরা নির্ণয় করব। ধরি তরলের ভিতরে কোনো একটা বিন্দু এ নিয়ে নিলাম, যার গভীরতা তরলের মুক্তপৃষ্ঠ থেকে এইচ রয়েছে। সেই বিন্দুতে তরলের চাপ আমি কি করে নির্ণয় করব, সেটা জানার আগে আমাকে কিছু কিছু জিনিস ধরে নিতে হবে। যেমন ধরে নিই তরলের ঘনত্ব আছে রো, আর অভিকর্ষীয় ত্বরণ কাজ করছে তার মধ্যে স্মল জি। আর এই রাশিমালা নির্ণয় করার জন্যে ওই এই বিন্দুর চারপাশ ধরে এই বিন্দুর ওপর তরল দ্বারা সৃষ্ট একটি চোঙ কল্পনা করা হলো। একটি তরল দ্বারা সৃষ্ট চোঙ কল্পনা করে নিতে হবে, যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ নিয়ে নিয়েছি। এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা স্মল এ নিয়ে নিলাম। আচ্ছা, মনে রাখার বিষয়, ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন, অর্থাৎ ভরকে আমি ঘনত্ব গুণ আয়তন দ্বারা প্রকাশ করতে পারি। এটা আমার কাজে লাগবে এই ফর্মুলা নির্ণয় করার জন্যে। আর আমাকে জানতে হবে চোঙের আয়তনের ফর্মুলা কি রয়েছে। চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে নিচের জায়গাটার ক্ষেত্রফল, ইন্টু উচ্চতা ইন্টু হাইট দিয়ে চোঙের ভিতরে যতখানি জল আছে তার আয়তন আমি বের করতে পারবো। আচ্ছা, এগুলো কাজে লাগিয়ে আমি যদি এই ফর্মুলাটা প্রতিষ্ঠা করতে যাই এইচ রো জি, তাহলে কি করব, আমরা কি জানি, চাপ বের করছি। চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। এখানে তরল দ্বারা প্রযুক্ত বল অর্থাৎ তরলের ওজনকেই বোঝানো হয়েছে। এইটুকু তরলের ওজনকেই বোঝানো হবে, কারণ আর তো কোনো বল এটা প্রয়োগ করছে না। তরলটা নিচের দিকে অভিকর্ষ বলের দরুন যে বলটা প্রয়োগ করছে, যাকে আমরা ওজন বল বলে থাকি, সেটাই আমরা এখন নির্ণয় করব। বল অর্থাৎ ওজন বাই ক্ষেত্রফল। আমরা ভালো করে জানি ওজন বের করার ফর্মুলা হচ্ছে ভর গুণ জি বা অভিকর্ষীয় ত্বরণ বাই ক্ষেত্রফল। আর ভর বের করার জন্য আমি কোন ফর্মুলা উপরে লিখে রেখেছি, আয়তন গুণ ঘনত্ব। আয়তন গুণ ঘনত্ব। ঘনত্ব আমি কত ধরে নিয়েছিলাম, রো। আর ক্ষেত্রফল আমি কত ধরে নিয়েছিলাম, এ। আচ্ছা, আয়তন, আয়তনের ফর্মুলা আমি কি দিয়েছি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে এ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্মল এ ইন্টু উচ্চতা। উচ্চতা কত নিয়েছি আমি, চোঙটার এইচ ইন্টু রো। আচ্ছা, আমি কিছু মিস করছি, হ্যাঁ আমি কিছু মিস করছি। ভরের সাথে আমি আয়তন আর ঘনত্ব গুণ করেছি। ভরের জায়গায় আয়তন ঘনত্ব তো লিখেছি, কিন্তু এই জিটাকে মিসিং করে দিয়েছি। তো গুণ জি বাই এ। এ গেটিং ক্যান্সেলড আউট, পড়ে থাকলো এইচ গুণ রো গুণ জি। এই হয়ে গেল তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ নির্ণয়ের ফর্মুলা বা উৎস্থৈতিক চাপের রাশিমালা এইচ রো জি। এই একই ফর্মুলা আমরা বার্নৌলির নীতি ক্লাস 9-এ লাগিয়েও নির্ণয় করতে পারি। তরলের চাপ এবং চাপের ভিত্তিতে কিছু দৈনন্দিন জীবনে আসা সমস্যা এবং তার সমাধান নিয়ে এখন আলোচনা করছি। যেমন কিনা বাঁধের তলদেশ এর প্রাচীর মোটা হয় কেন। আমরা যখন বাঁধ বানিয়ে থাকি দেখব বাঁধের যে তলদেশ আছে তার প্রাচীর অনেকটাই মোটা রাখা হয় কম্পারেটিভলি তার উপরের দিক থেকে। তার পিছনে কারণ হচ্ছে আমরা জানি তরলের গভীরতা যত বৃদ্ধি পায় তার দ্বারা ক্রিয়াশীল, তার দ্বারা প্রযুক্ত চাপও বৃদ্ধি পায়। তরলের চাপ তার গভীরতার বৃদ্ধিতে বৃদ্ধি পায়, অর্থাৎ বাঁধের তলদেশে জল দ্বারা প্রযুক্ত চাপের মান অনেক বেশি হবে। তাই যাতে বাঁধ ভেঙে না যায় তার জন্য বাঁধের তলদেশ মোটা করে তৈরি করা হয়। প্রশ্ন নম্বর 2, ভোঁতা ছুরি থেকে ধারালো ছুরি কার্যকরী কেন হয়। আমরা জানি চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ চাপের সাথে ক্ষেত্রফল। মনে রাখবে ফিজিক্সে যখনই ফর্মুলাতে সামথিং বাই সামথিং থাকবে, নিচে যেটা থাকে সেটা বাদিকেরটার সাথে সর্বদা ব্যস্ত সম্পর্কে থাকে। অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি পেলে চাপ কমবে, ক্ষেত্রফল কমলে চাপ বাড়বে। তো স্বভাবতই ভোঁতা ছুরিতে ক্ষেত্রফল বেশি হয়, ধারালো ছুরিতে ক্ষেত্রফল কম হয়। ক্ষেত্রফল কম, চাপ বেশি, অর্থাৎ ধারালো ছুরি দ্বারা আমরা বেশি পরিমাণ চাপ প্রয়োগ করতে পারবো একই বল প্রয়োগ করে। বল আমরা দুই ক্ষেত্রে একই দিব, ভোঁতা ছুরির ক্ষেত্রে একই পরিমাণ বল দেব, ধারালো ছুরির ক্ষেত্রে একই পরিমাণ বল দেব। কিন্তু ধারালো ছুরির ক্ষেত্রে ক্ষেত্রফলটা কম হওয়ার জন্যে, ক্ষেত্রফল কম তো চাপ বেশি, চাপ বেশি প্রযুক্ত হবে, তাই ধারালো ছুরি বেশি কার্যকরী হয়ে থাকে। আচ্ছা, মহাকাশে বা সমুদ্রের তলদেশে গেলে নির্দিষ্ট ধরনের আবরণ কেন পরিধান করতে হয়।
যারা মহাকাশচারী আছে, যারা সমুদ্রের তলায় গিয়ে স্কুবা ডাইভিং করে, নিশ্চয়ই তোমরা শুনেছো, তাদের একটা স্পেশাল স্যুট পরতে হয়, বিশেষ পরিধান করতে হয়, বিশেষ ধরনের আবরণ কিছু একটা লাগাতে হয় তাদের বাইরে। তার পিছনে কারণ হচ্ছে, তুমি মহাকাশে গেলে সেখানে বায়ুমণ্ডল পাবে না। বায়ুমণ্ডল না থাকার জন্যে বায়ুমণ্ডলে চাপও নেই, কিন্তু আমাদের দেহের অভ্যন্তরণে বিভিন্ন ধরনের তরল দিয়ে ভর্তি আছে, যার চাপ বর্তমান। সেই তরলের চাপের দরুন, আর সেই তরলের চাপকে ব্যালেন্স করার জন্য বাইরে বায়ুমণ্ডলের চাপ না থাকার জন্যে সেখানে আমাদের বডি ফেটে যেতে পারে। ঠিক তেমনি যখন আমরা সমুদ্রের একদম তলদেশে যাওয়ার চেষ্টা করব, সেখানেও গভীরতা বৃদ্ধির জন্য আমরা জানি তরলের চাপ গভীরতার সাথে বৃদ্ধি পায়, অর্থাৎ অনেক গভীরে যাওয়ার জন্যে সমুদ্রের তলদেশে চাপ এতখানি বৃদ্ধি পাবে যা আমাদের মানবদেহ নিতে পারবে না। হতে পারে আমাদের মানবদেহ চ্যাপ্টা হয়ে যাবে সেই চাপে। ট্র্যাক্টরের পেছনের চাকা মোটা কেন হয়? অনেকটা 2 নম্বর প্রশ্নের মতোই উত্তর হবে। মোটা চাকা অর্থাৎ ক্ষেত্রফল বেশি, যত বেশি ক্ষেত্রফল তত কম চাপ। অর্থাৎ ট্র্যাক্টরের কাজ হচ্ছে মাটি খুঁড়ে উঠিয়ে দেওয়া। এখন যদি সেই ট্র্যাক্টর আবার চাপ প্রয়োগ করে মাটিগুলোকে বসিয়ে দেয়, ট্র্যাক্টর কার্যকারী হবে না। তাই ট্র্যাক্টর দ্বারা ক্রিয়াশীল অথবা ট্র্যাক্টরের পিছনের চাকা দ্বারা ক্রিয়াশীল চাপের পরিমাণ কমানোর জন্য ক্ষেত্রফল বাড়িয়ে দেয়। ক্ষেত্রফল বাড়ানোর জন্যে চাকাকে মোটা বানানো হয়। জল সরবরাহ দপ্তর থেকে জল বাড়িতে পৌঁছায় কিভাবে? জল সরবরাহ দপ্তর থেকে জল বাড়িতে পৌঁছাবার জন্যে জল সরবরাহ দপ্তরে যেখানে জল সঞ্চয় করে রাখা হয় তার উচ্চতা অনেক বেশি করা হয়। আমরা জানি উচ্চতা যত বেশি হবে জলের চাপ তত বেশি হবে। তাই উচ্চ স্থান থেকে নিম্ন স্থানে যখন জল আসে সজোরে সে জল আমাদের বাড়িতে পৌঁছে যায়। মনে রাখার বিষয়, এখানে উচ্চতাকে কাজে লাগানো হয়, কোনো বাহ্যিক শক্তি প্রয়োগ করা হয় না, যেমন তড়িৎ শক্তি বা অন্য কোনো শক্তি এখানে ব্যবহার করা হয় না। শুধুমাত্র জলের স্থিতিশক্তিকে গতিশক্তিতে রূপান্তর করা হয়। জলকে অনেক উঁচু জায়গায় জমিয়ে রাখা হয়, সেখানে স্থিতিশক্তি রূপে জল সঞ্চিত থাকে, জলের মধ্যে শক্তি সঞ্চিত থাকে। জলকে যখন ছেড়ে দেওয়া হয় তখন জল সেই স্থিতিশক্তিকেই গতিশক্তিতে কনভার্ট করে নিচে নেমে আসে এবং সচরে আমাদের বাড়িতে পৌঁছে যায়। আর তরলের সমুচ্চশীলতা ধর্ম কি আছে? তরলের সমুচ্চশীলতা ধর্মের কথার অর্থ হচ্ছে, তুমি যে কোনো মাপের পাত্র নাও না কেন, তাদেরকে যদি তুমি ইন্টারকানেক্টেড করে দাও, নিজেদের মধ্যে যুক্ত করে দাও এবং যে কোনো একটা পাত্রে জল ভরতে থাকো, তুমি দেখবে দুটা পাত্রের মধ্যে জলের উচ্চতা সেম হবে। অর্থাৎ একটি পাত্রে জল বেশি পরিমাণ গেলেও একটি পাত্রে জল কম পরিমাণ গেলেও জলের পরিমাণের ওপর জলের ডিস্ট্রিবিউশন বা জলের ভাগ হয়ে যাওয়া নির্ভর করে না। মানে এমন হবে না যে দুটা পাত্রে সমান সমান পরিমাণ জল যাবে। এমন হবে কি দুই ক্ষেত্রেই পাত্রে জলের উচ্চতা সেম হবে। একে জলের সমুচ্চশীলতা ধর্ম বলা হয়।